আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো সাম্রাজ্য কিংবা পরাশক্তি সাধারণত এক সকালে ঘুম থেকে উঠে দেখে না যে তার যুগ শেষ হয়ে গেছে। পতনেরও অনেক রকম আছে। কখনো পতাকা নামানো হয়, সৈন্য দেশে ফিরে যায়, দূতাবাস বন্ধ করা হয়। আবার কখনো পতাকা ঠিকই থাকে, ঘাঁটিও থাকে, যুদ্ধ জাহাজও সমুদ্রে ঘোরে, শুধু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর আগের মতো একক থাকে না। পশ্চিম এশিয়ায় সম্ভবত এখন দ্বিতীয় ঘটনাটি ঘটছে। গত 7 অগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যে যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে, সেটিকে শুধু আরেকটি সামরিক সমঝোতা হিসেবে দেখলে ভুল হবে। চুক্তির সবচেয়ে আলোচিত বিষয় হলো 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র আক্রমণকে 3 দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ভাষাটি শুনলে ন্যাটোর 5ম অনুচ্ছেদের কথা মনে পড়ে, কিন্তু মক্কার চুক্তি এখনো ন্যাটো নয়। এর সমন্বিত কমান্ড নেই, অভিন্ন সামরিক কাঠামো নেই। কোন পরিস্থিতিকে আক্রমণ বলে গণ্য করা হবে তার বিস্তারিত প্রকাশিত হয়নি। তবু এর রাজনৈতিক তাৎপর্য সামরিক ধারার চেয়ে সম্ভবত অনেক বড়। কারণ প্রশ্নটি হচ্ছে না সৌদি আরবের বিপদ হলে আগামীকাল পাকিস্তানি যুদ্ধ বিমান উড়ে যাবে কিনা, অথবা তুরস্ক আক্রান্ত হলে সৌদি সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে নামবে কিনা। আসল প্রশ্ন হলো এমন একটি চুক্তির প্রয়োজন তারা অনুভব করলো কেন। উত্তরটি খুঁজতে গেলে ওয়াশিংটনের দিকে তাকাতেই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে 70-এর দশক থেকে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার প্রধান স্থপতি ছিল যুক্তরাষ্ট্র। তেল চলাচল নিশ্চিত রাখা, ইসরায়েলের নিরাপত্তা, উপসাগরে প্রতিদ্বন্দ্বী শক্তির উত্থান ঠেকানো এবং গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলা, সব মিলিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি হয়েছিল যার কেন্দ্র ছিল ওয়াশিংটন। 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত দখল করবার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশাল আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান ছিল সম্ভবত সেই ব্যবস্থার সবচেয়ে দৃশ্যমান মুহূর্ত। তখন বার্তাটা খুব পরিষ্কার ছিল, উপসাগরের নিরাপত্তার শেষ নিশ্চয়তা যুক্তরাষ্ট্র। কিন্তু গত 2 দশকে সেই নিশ্চয়তার সঙ্গে একটি নতুন শব্দ জুড়ে গেছে। কতটা? ইরাক যুদ্ধের পরিণতি, আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ, আরব বসন্তের সময় মার্কিন অবস্থানের পরিবর্তন, সিরিয়ায় দ্বিধা, ইয়েমেন নিয়ে সৌদি আরবের সঙ্গে দূরত্ব, 2019 সালে সৌদি তেল অবকাঠামোয় বড় হামলার পর রিয়াদের প্রত্যাশিত মাত্রায় মার্কিন সামরিক প্রতিক্রিয়া না আসা, একটির পর একটি ঘটনা উপসাগরীয় নেতৃত্বকে একটি শিক্ষা দিয়েছে। যুক্তরাষ্ট্র শক্তিশালী, কিন্তু যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার সবসময় একই থাকবে, এই নিশ্চয়তা আর নেই। এর সঙ্গে যোগ হয়েছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তন। এক প্রেসিডেন্ট যে নীতি নেন, পরের প্রেসিডেন্ট সেটা বদলে দিতে পারেন। ইরানের পারমাণবিক চুক্তি তার সবচেয়ে পরিচিত উদাহরণ। বারাক ওবামা চুক্তি করলেন, ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গেলেন। গণতন্ত্র, মানবাধিকার, ইরান, ইসরায়েল, সৌদি আরব, প্রতিটি ক্ষেত্রেই মধ্যপ্রাচ্যের সরকারগুলো দেখেছে ওয়াশিংটনের অবস্থান নির্বাচন বদলালে নাটকীয়ভাবে পাল্টাতে পারে। একজন ছোট বিনিয়োগকারীও যদি দেখেন তার ব্যাংকের ব্যবস্থাপনা প্রতি 4 বছরে নীতি পাল্টায়, তিনিও দ্বিতীয় ব্যাংকে একটি হিসেব খুলে রাখবেন। রাষ্ট্রের আচরণও খুব আলাদা নয়। সৌদি আরব সেটি করছে বলে আমার কাছে মনে হয়। তবে এখানেই পোস্ট আমেরিকান পশ্চিম এশিয়া কথাটির ব্যাপারে আমার আপত্তি আছে। শব্দটি চমৎকার শোনায়, সংবাদপত্রের শিরোনাম হিসেবেও অসাধারণ, কিন্তু বাস্তবতা আরো জটিল, অনেক জটিল। কারণ সৌদি আরব একই সঙ্গে মক্কায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে এবং ওয়াশিংটনের সঙ্গে তার নিরাপত্তা সম্পর্ক আরো গভীর করছে। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে। তার আগে প্রায় $142 বিলিয়ন মার্কিন প্রতিরক্ষা বিক্রির পরিকল্পনা ঘোষণা হয়েছিল। 2026 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে প্রধান ন্যাটো বহির্ভূত মিত্রের মর্যাদাও দিয়েছে। একটু বোঝার চেষ্টা করি আমরা সবাই। অর্থাৎ রিয়াদ আমেরিকাকে ছেড়ে যাচ্ছে না। রিয়াদ শুধু আর কোনো একটি দেশের উপর পুরো বীমা করতে চাইছে না। এটাই হচ্ছে মূল বিষয়। এটি বিচ্ছেদ নয়, এটি বহুমুখীকরণ।
এই যে অনেকদিন ধরে আমি সম্পর্কের বহুমুখীকরণের কথা বলছি, আবার স্বার্থ যেখানে সেখানে শক্তভাবে যুক্ত থাকবার কথা বলছি। চীনের সঙ্গে সম্পর্ক বাড়বে, ইরানের সঙ্গে কথা বলা হবে, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক শক্ত করা হবে, তুরস্কের সঙ্গে কৌশলগত বোঝাপড়া হবে, আবার আমেরিকার অস্ত্র কেনা হবে, মার্কিন প্রযুক্তি নেওয়া হবে, ওয়াশিংটনে বিনিয়োগ করা হবে এবং মার্কিন নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেও যুক্ত থাকা হবে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্তটিও একই প্রবণতার অংশ ছিল। কয়েক দশক আগের সৌদি কৌশল হলে হয়তো প্রশ্ন উঠত ওয়াশিংটন কি ভাবছে। এখন প্রশ্নটি হচ্ছে রিয়াদের স্বার্থ কি। এই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় ছোট ও মাঝারি শক্তিগুলো পরাশক্তির জোটের মধ্যে নিজেদের জায়গা খুঁজত। এখন অনেক দেশ উল্টো পথে হাঁটছে। তারা একাধিক শক্তির সঙ্গে একসঙ্গে সম্পর্ক রাখছে, নিরাপত্তার জন্য একজন, প্রযুক্তির জন্য আরেকজন, বিনিয়োগের জন্য তৃতীয় জন, জ্বালানির জন্য চতুর্থ জন। বিশ্বটা যেন বিয়ে থেকে ধীরে ধীরে বহুপক্ষীয় ব্যবসায়িক অংশীদারিত্বের দিকে যাচ্ছে। আবেগ কম, হিসেব বেশি। মক্কার চুক্তিতে পাকিস্তানের উপস্থিতি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। 2024 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান আগেই একটি দ্বিপক্ষীয় কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছিল, যেখানে এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনার কথা ছিল। মক্কার চুক্তি সেই কাঠামোয় তুরস্ককে যুক্ত করেছে। পাকিস্তানের জন্য এর লাভ পরিষ্কার। অর্থনৈতিকভাবে দুর্বল হলেও দেশটি পারমাণবিক শক্তিধর, বড় সামরিক বাহিনী আছে, দীর্ঘ সামরিক অভিজ্ঞতা আছে এবং পশ্চিম এশিয়ার সঙ্গে তার বহু দশকের নিরাপত্তা সম্পর্ক রয়েছে। এই চুক্তি ইসলামাবাদকে এমন একটি সময়ে আন্তর্জাতিক কৌশলগত গুরুত্ব দিচ্ছে যখন পাকিস্তান নিজেকে শুধু ভারত কেন্দ্রিক দক্ষিণ এশীয় রাষ্ট্র হিসেবে নয়, পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এটি ভারতের জন্য স্বাভাবিকভাবেই অস্বস্তিকর। নয়াদিল্লি প্রকাশ্যে জানিয়েছে যে তারা চুক্তিটির জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তাগত প্রভাব মূল্যায়ন করছে, কারণ ভবিষ্যতে ভারত পাকিস্তানের কোনো সংঘাত হলে, একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত ধারাটি কিভাবে ব্যাখ্যা করা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে এখানেও অতিরঞ্জন না করাই ভালো, আমি বলবো সবার জন্য ভালো। সৌদি আরব ভারতের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক ধ্বংস করে পাকিস্তানের জন্য যুদ্ধে যাবে এমন সিদ্ধান্তে এখনই পৌঁছবার কারণ নেই। একইভাবে তুরস্ক প্রতিটি পাকিস্তান ভারত সংঘাতে স্বয়ংক্রিয়ভাবে সামরিকভাবে জড়িয়ে পড়বে এমন নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক চুক্তির ভাষা এবং বাস্তব যুদ্ধের সিদ্ধান্ত প্রায় এক জিনিস নয়। মক্কার চুক্তি স্বাক্ষরের মাত্র দুদিন পর হুতিরা সৌদি আরবে হামলা চালায়। রিয়াদ সঙ্গে সঙ্গে পাকিস্তান ও তুরস্ককে যুদ্ধে আহ্বান করেনি। ঘটনাটি দেখিয়েছে একজনের উপর হামলা সবার উপর হামলা বাক্যটির বাস্তব প্রয়োগ নির্ভর করবে পরিস্থিতি, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর স্বার্থের উপর। তুরস্কের অবস্থান আরো আকর্ষণীয়, ভেরি ইন্টারেস্টিং আই উড সে। 52 সাল থেকে ন্যাটোর সদস্য, অর্থাৎ মক্কার নতুন ব্যবস্থার অন্যতম প্রধান দেশ, একই সঙ্গে আমেরিকা নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক জোটেরও সদস্য। এটাই সম্ভবত নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে সুন্দর বৈপরীত্য। একটি দেশ একই সঙ্গে ন্যাটোতে থাকতে পারে, রাশিয়ার সঙ্গে কথা বলতে পারে, মধ্য এশিয়ায় প্রভাব বাড়াতে পারে, পাকিস্তানের সঙ্গে সামরিক সমঝোতা করতে পারে, সৌদি আরবের সঙ্গে নতুন প্রতিরক্ষা কাঠামো গড়তে পারে এবং নিজের স্বার্থে সব সম্পর্ক ব্যবহার করতে পারে। আঙ্কারা এটিকে বিরোধিতা হিসেবে দেখে না, দেখে কৌশলগত স্বাধীনতা হিসেবে। তার উপর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সিরিয়া নিয়ে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে সিরিয়ায় তুর্কি প্রভাব বিস্তারকে ইসরায়েল নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছে। অগস্টে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলা নতুন করে সেই উত্তেজনা প্রকাশ করেছে। ফলে মক্কা সমীকরণ শুধু ইরানকে ঘিরে নয়, এর ছায়ায় আছে ইসরায়েল, ভারত, ইয়েমেন, সিরিয়া, লোহিত সাগর, হরমুজ প্রণালী এবং পরিবর্তিত মার্কিন ভূমিকা। এই মুহূর্তের সবচেয়ে বড় অনুঘটক অবশ্যই ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারিতে শুরু করা যুদ্ধ প্রায় 6 মাস ধরে অঞ্চলটির নিরাপত্তার হিসেব পাল্টে দিয়েছে। জুনে অন্তর্বর্তী সমঝোতার চেষ্টা হয়েছিল, সেটিও কার্যত ভেঙে পড়েছে। অগস্টে এসে স্থায়ী সমাধানের আলোচনা অচল, হরমুজ প্রণালীর স্বাভাবিক চলাচল ব্যাহত এবং নতুন সংঘাতের আশঙ্কা আবার বাড়ছে। এখানেই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র আপনাকে
রক্ষা করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ হলে আপনার দেশই যদি ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হয়, তাহলে সেই নিরাপত্তার মূল্য কত? এই যুদ্ধের সময় ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন ঘনিষ্ঠ আঞ্চলিক রাষ্ট্রগুলোর অবকাঠামোকে পাল্টা আঘাতের সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখিয়েছে। আগস্টের শুরুতেই তেহরান উপসাগরীয় রাষ্ট্রগুলোকে সতর্ক করেছিল নতুন মার্কিন হামলা হলে তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামোয় আঘাত আসতে পারে। অর্থাৎ আমেরিকার বন্ধু হওয়াও ঝুঁকিপূর্ণ, আমেরিকার শত্রু হওয়াও ঝুঁকিপূর্ণ। তাই সবাই মাঝখানে জায়গা খুঁজছে। আমার কাছে এটি বর্তমান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অঞ্চলটি আমেরিকাবিহীন হচ্ছে না, অঞ্চলটি একক অভিভাবকহীন হচ্ছে। আমেরিকার ক্ষমতাকে ছোট করে দেখারও কোনো কারণ নেই। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর, কাতারের আল উদেইদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, কুয়েত ও সৌদি আরব সহ পুরো অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামো এখনো এমন পরিসরে রয়েছে যার বিকল্প পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ রাতারাতি তৈরি করতে পারবে না। তার সঙ্গে আছে গোয়েন্দা সক্ষমতা, স্যাটেলাইট, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, যুদ্ধ বিমান, নৌক্ষমতা, অর্থনীতি, প্রযুক্তি এবং অস্ত্র বাজার। তাই আমেরিকার যুগ শেষ বলা যতটা আকর্ষণীয় ততটা নির্ভুল নয়, বরং বলা ভালো আমেরিকার একচেটিয়া যুগ শেষ হওয়ার পথে। এটি খুব বড় পার্থক্য। একক আধিপত্যের পৃথিবীতে মাঝারি রাষ্ট্রের প্রধান কাজ ছিল শক্তিশালী রাষ্ট্রকে সন্তুষ্ট রাখা। বহুকেন্দ্রিক পৃথিবীতে কাজটি আরো কঠিন। একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কিন্তু কারো যুদ্ধে নিজের দেশকে ভাড়া দেয়া যাবে না। বাংলাদেশের জন্য এখানেই মক্কার চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। পশ্চিম এশিয়াকে আমরা প্রায় আবেগ, ধর্ম, ফিলিস্তিন কিংবা বড় শক্তির দ্বন্দ্বের চোখে দেখি, কিন্তু বাংলাদেশের জন্য অঞ্চলটি তার চেয়েও অনেক বেশি বাস্তব। এটি আমাদের শ্রমবাজার, এটি রেমিটেন্সের উৎস, এটি জ্বালানির উৎস, এটি বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র। আমাদের লক্ষ লক্ষ পরিবারের আয় সরাসরি উপসাগরীয় স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। বাংলাদেশে ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায় 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশে যাওয়া বাংলাদেশি কর্মীদের প্রায় 64% গেছেন সৌদি আরবে। 2024-25 অর্থ বছরে শুধু সৌদি আরব থেকেই প্রায় $4.26 বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় $4.17 বিলিয়ন রেমিটেন্স এসেছে। এগুলো শুধু সংখ্যা নয়। হরমুজে একটি ট্যাঙ্কার আটকে গেলে ঢাকার বাজারে তার প্রতিধ্বনি পড়ে। রিয়াদে নির্মাণ খাত সংকুচিত হলে বাংলাদেশের কোনো গ্রামের পরিবারের মাসিক আয় কমে যায়। উপসাগরে যুদ্ধ বাড়লে আমাদের আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, জ্বালানি, নিরাপত্তা সবকিছুর উপর চাপ পড়ে, বড় চাপ পড়ে। আমরা সাম্প্রতিককালে সেটা দেখছি। সুতরাং আমাদের প্রশ্ন হওয়া উচিত নয় আমরা আমেরিকার পক্ষে না নতুন মুসলিম নিরাপত্তা জোটের পক্ষে। এটি খুবই ছোট একটা প্রশ্ন। আবারও বলি, খুবই ছোট একটা প্রশ্ন। বড় প্রশ্ন হলো বাংলাদেশের স্বার্থ কোথায়? সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি সহযোগিতার সুযোগ কাজে লাগাতে হবে, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক রাখতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা ও কৌশলগত সম্পর্ক গভীর রাখতে হবে। ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের ভূগোল বদলানো যাবে না। চীনকে বাদ দিয়ে আমাদের অর্থনৈতিক বাস্তবতা বোঝা যাবে না। অর্থাৎ বাংলাদেশেরও প্রয়োজন কৌশলগত বহুমুখিতা, তবে লক্ষ্যহীন দোদুল্যমানতা নয়। সবাইকে খুশি করবার কূটনীতি এবং নিজের স্বার্থে সবার সঙ্গে কাজ করবার কূটনীতি এক জিনিস নয়। প্রথমটি দুর্বলতার লক্ষণ, দ্বিতীয়টি আত্মবিশ্বাসের। বাংলাদেশের আরেকটি শিক্ষা নেওয়া দরকার পাকিস্তানের কাছ থেকে, সমর্থন নয়, পর্যবেক্ষণ হিসেবে। অর্থনৈতিক দুর্বলতা সত্ত্বেও একটি রাষ্ট্র তার নির্দিষ্ট সক্ষমতাকে কৌশলগত সম্পদে রূপান্তর করতে পারে। পাকিস্তানের ক্ষেত্রে সেটি সামরিক শক্তি, পারমাণবিক সক্ষমতা ও ভূকৌশলগত অবস্থান। বাংলাদেশের শক্তি কোথায়? আমাদের সামরিক শক্তি পাকিস্তানের মতো নয়, আমাদের তেল সৌদি আরবের মতো নয়,
আমাদের প্রযুক্তি আমেরিকার মতো নয়, কিন্তু আমাদের আছে বঙ্গোপসাগরের অবস্থান, বিশাল জনগোষ্ঠী, দ্রুত বেড়ে ওঠা বাজার, উৎপাদন সক্ষমতা, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যবর্তী ভৌগোলিক অবস্থান এবং মুসলিম বিশ্বের সঙ্গে গভীর সামাজিক যোগাযোগ। এই সম্পদগুলোকে কৌশলগত মূল্যে রূপান্তর করতে হবে। শুধু সবার সঙ্গে বন্ধুত্ব বললে হবে না, বন্ধুত্বেরও হিসেব থাকতে হয়। বিশ্ব এখন সেই পর্যায়ে যাচ্ছে যেখানে বড় শক্তিগুলো আর কাউকে বিনা প্রশ্নে নিরাপত্তা দেবে না। ছোট রাষ্ট্রগুলো বিনা শর্তে আনুগত্য করবে না। যুক্তরাষ্ট্র তার মিত্রদের আরো দায়িত্ব নিতে বলছে। সৌদি আরবও তাই নিজের বিকল্প তৈরি করছে। তুরস্ক নিজের জায়গা বড় করছে। পাকিস্তান নিজের প্রয়োজনীয়তা বিক্রি করছে। চীন সুযোগের অপেক্ষায় আছে। ভারত উদ্বিগ্ন হয়ে হিসেব করছে। ইরান টিকে থাকার জন্য চাপ বাড়াচ্ছে। ইসরায়েল নিজের নিরাপত্তার পরিধি আরো বিস্তৃত করতে চাইছে। সবাই হিসেব করছে, আমাদেরও করতে হবে। মক্কার চুক্তিকে তাই মুসলিম ন্যাটো বলে আনন্দে হাততালি দেওয়া যেমন অপরিণত হবে, তেমনি এটিকে আমেরিকা বিরোধী জোট বলে ভয় পাওয়া বা নাকচ করাও ভুল হবে। এখন পর্যন্ত এটি তার চেয়ে অনেক বেশি বাস্তববাদী একটি পদক্ষেপ। তিনটি রাষ্ট্র নিজেদের নিরাপত্তার ঝুঁকি ভাগ করতে এবং দর কষাকষির শক্তি বাড়াতে চাইছে। আগামী দিনে এই চুক্তি হয়তো আরো সদস্য নেবে, হয়তো নেবে না। হয়তো কার্যকর সামরিক কাঠামো তৈরি হবে, হয়তো এটি মূলত রাজনৈতিক প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে। পাকিস্তান ইতিমধ্যে বলেছে এর চরিত্র প্রতিরক্ষামূলক এবং নীতির সঙ্গে একমত। অন্য আঞ্চলিক রাষ্ট্রের জন্য দরজা খোলা থাকতে পারে। কিন্তু একটি জিনিস ইতিমধ্যে বদলে গেছে। একসময় পশ্চিম এশিয়ার নেতারা কোনো বড় সংকটে প্রথমে ভাবতেন ওয়াশিংটন কি করবে। এখন তারা ভাবছেন ওয়াশিংটন কি করবে, বেইজিং কি করবে, আমরা নিজেরা কি করতে পারি এবং কাকে সঙ্গে নিয়ে করলে আমাদের দর কষাকষির ক্ষমতা সবচেয়ে বেশি হবে। এই একটি পরিবর্তনের মধ্যেই নতুন বিশ্বের ছবি আছে। আমেরিকা যাচ্ছে না। চীন এসে আমেরিকার চেয়ারও আগামীকাল বসছে না। মক্কা ওয়াশিংটনের বিকল্প রাজধানীও হয়ে যাচ্ছে না। কিন্তু যে টেবিলটিতে এতদিন একজনই সবচেয়ে বড় চেয়ারে বসতেন, সেই টেবিলে এখন আরো কয়েকটি চেয়ার টেনে আনা হচ্ছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন অনেক সময় পতাকা নামানোর মধ্য দিয়ে শুরু হয় না, শুরু হয় চেয়ার সরানোর মধ্য দিয়ে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।